শৈবালের অঙ্গজ গঠন এবং জনন সম্পর্কে আজকে ভিডিওতে তোমাদের থাকছে বিষয়বস্তু। এবং এই অঙ্গজ গঠনের মধ্যে আমরা কয়েকটা পয়েন্টকে হাইলাইট করেছি, পয়েন্ট করে পড়বো। মনে রাখবে সবসময় যে এই সব ক্ষেত্রে কিন্তু পয়েন্ট ধরে পড়তে হয়, যেভাবে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে সেমিস্টারে অথবা নিচে প্রশ্ন আসে। ঠিক আছে, অঙ্গজ গঠনের ক্ষেত্রে প্রথমেই আমি বলছি রুহ বা ট্রাইকম হলো। এই যে রুহ বা ট্রাইকমটা কি? সূত্রাকার শৈবালের দেহস্থ যে কোষ থাকছে সেই কোষের একটি সারিকে রুহ বা ট্রাইকম বলা হয়। তাহলে অনেকগুলো সারির মধ্যে একটা সারি, ধরো এইটা একটা শৈবাল রয়েছে, একটা শৈবালের চিত্র আমি অঙ্কন করছি, আবার এর পাশে এরকম আরেকটা সারি রয়েছে। এই সারিগুলো কিন্তু পিচ্ছিল প্রকৃতিরও হয়। ঠিক আছে, তাহলে এরকম যে পরপর সারি রয়েছে তার মধ্যে একটা সারিকে আমরা কি বলবো? রুহ বা ট্রাইকম বলবো। ঠিক আছে, অনেক ক্ষেত্রে প্রতিটি রুহ ও জিলাটিন নামক প্রত্যেক কটা রুহ, মানে এই একটা রুহ এই একটা রুহ, এই প্রত্যেক কটা রুহ কি হচ্ছে? জিলাটিন নামক এক প্রকার পিচ্ছিল পদার্থের আবরণ দ্বারা আবৃত থাকে এবং জিলাটিনের আবরণ সমেত রুহকে তখন প্রকৃতপক্ষে সূত্র বলা হয়। তাহলে এইটা হলো রুহ, এই সেকেন্ড পয়েন্টে আসছে আমি সূত্র। তাহলে এর ওপরে যখন পিচ্ছিল পদার্থের আবরণ থাকছে, ধরো এর ওপর আমি আরেকটা আবরণ দিয়ে দিলাম, আরেকটা আবরণ থাকলো, সেইটাকে আমি কিন্তু বলছি সূত্র। তাহলে ট্রাইকম ও সূত্র পরস্পর সম্পর্কযুক্ত। আচ্ছা, এরপরে আমরা চলে আসব কোষের গঠন থার্ড পয়েন্টার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা কি দেখব? প্রথমেই দেখছি কোষের গঠনের মধ্যে কি থাকছে? কার্বোহাইড্রেট থাকছে, প্রোটিন থাকছে আর পেরিপ্লাস্ট, এই জায়গা তিনটে দেখছি। কোষ প্রাচীরে নানা রকমের কিন্তু কার্বোহাইড্রেট থাকছে, যেরকম সেলুলোজ থাকছে, পেকটিন থাকছে, তারপরে মিউসিলেজ থাকছে এবং কোনো কোনো ক্ষেত্রে কোষ প্রাচীরের মধ্যে প্রোটিনও সঞ্চয় থাকছে। তবে এই শৈবালের কোষের গঠনের মধ্যে আমরা কার্বোহাইড্রেটের পরিমাণ যতটা পাবো, প্রোটিনের পরিমাণ তার থেকে কম পাবো। আরেকটা জিনিস হচ্ছে কোষের ক্ষেত্রে দেখবো পেরিপ্লাস্ট, পেরিপ্লাস্ট বেশ ইম্পর্টেন্ট। পেরিপ্লাস্টিকের ক্ষেত্রে আমরা বলবো যে যখন কোষ প্রাচীর যুক্ত শৈবাল দেখছি তাদের মধ্যে একটা প্রোটোপ্লাজমীয় স্তর থাকছে এবং এই প্রোটোপ্লাজমীয় স্তরের কোষ প্রাচীরের ভিতর গাত্রে প্লাজমা পর্দা থাকে। ঠিক আছে, এই প্রোটোপ্লাজমীয় যে স্তরটা তার ভিতর গাত্রে প্লাজমা পর্দা থাকছে। তাহলে এইখানে হচ্ছে একটা শৈবাল, এই শৈবালের ভিতর গাত্রে মানে এই যে অংশগুলো, এই জায়গাগুলো দিয়ে কিন্তু ওই পদার্থটা প্রোটোপ্লাজমে থাকছে। হলো? আচ্ছা, এই যে প্রোটোপ্লাজমীয় স্তরটি থাকছে এর ভিতর গাত্রে আমরা প্লাজমা পদার্থ অবস্থান দেখতে পাচ্ছি এবং কয়েক প্রকার ফ্লাজেলা বিশিষ্ট শৈবালের কোষে কোষ প্রাচীর না থাকায় এরা নগ্ন প্রকৃতির হয় এবং এদের ক্ষেত্রে কোষের প্রোটোপ্লাস্ট অপেক্ষাকৃত কি হয়? একটু দৃঢ় হয়। ঠিক আছে, শক্তপোক্ত হয় এবং এই যে শক্তপোক্ত একটা দৃঢ় প্রোটোপ্লাজমের আবরণ তাকেই আমরা পেরিপ্লাস্ট বলছি। হলো? তাহলে আমি বলে দিলাম হচ্ছে এই পয়েন্টটা কোষের গঠনের মধ্যে পেরিপ্লাস্ট, এই পেরিপ্লাস্ট কিন্তু কোষের গঠনের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তারপরে আমরা ফোর্থ পয়েন্ট পড়ব যে অধিকাংশ যে কোষগুলো সেগুলো নিউক্লিয়াস বিশিষ্ট হয়। নিউক্লিয়াসের উপস্থিতি শৈবালের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কোনো কোনো ক্ষেত্রে কোষে আবার একাধিক নিউক্লিয়াসও কিন্তু বর্তমান থাকে। তাহলে একটা নিউক্লিয়াসও যেরকম থাকতে পারে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা একাধিক নিউক্লিয়াসই দেখে থাকি এবং নীলাভ সবুজ শৈবালের কোষে কোনো প্রকার সুগঠিত ও স্বতন্ত্র নিউক্লিয়াস ও প্লাস্টিক থাকে না। তাহলে এটা প্রশ্ন যে নিউক্লিয়াসের উপস্থিতি আছে বলছি, অনেক ক্ষেত্রে একের অধিক নিউক্লিয়াসের কথা বলছি, অথচ নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে কিন্তু সেইভাবে আমরা নিউক্লিয়াস দেখতে পাই না এবং প্লাস্টিডও দেখতে পাই না। ঠিক আছে, তাহলে এটা হলো এক্সেপশন। আচ্ছা, অন্যান্য শৈবাল মানে নীলাভ সবুজ শৈবাল ছাড়াও অন্যান্য শৈবালের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো যে সেখানে প্লাস্টিক থাকছে। ঠিক আছে, সবুজ শৈবালের মধ্যে প্লাস্টিক থাকছে এবং প্লাস্টিক থাকার কারণেই আমরা জানি যে তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে এবং এই প্লাস্টিক হলো ক্লোরোপ্লাস্টিক। তাহলে আমাদের ফিফথ পয়েন্টের কথা বলছি যে শৈবালের দেহে ক্লোরোপ্লাস্টিক থাকছে এবং ক্লোরোপ্লাস্টিকের মধ্যে পাইরিনয়েড নামক এক বা একাধিক বিশেষ প্রকারের বস্তু দেখা যায়।
এই যে পাইরিনয়েড দেখা যাচ্ছে, এই পাইরিনয়েড গুলো কিন্তু শ্বেতসার দ্বারা পরিবেষ্টিত বর্ণহীন প্রোটিনের পুঞ্জীভূত অংশ মাত্র। তাহলে এই যে পাইরিনয়েডের কথা বললাম, পাইরিনয়েড কোথায় থাকছে? পাইরিনয়েড শৈবালের মধ্যে থাকছে, এবং পাইরিনয়েড কি? প্রোটিনের পুঞ্জীভূত অংশ। তাহলে পাইরিনয়েডের প্রকৃতি যদি প্রশ্ন আসে যে সেটা কি প্রকৃতির, কার্বোহাইড্রেট প্রোটিন না ফ্যাট প্রকৃতির, তাহলে তোমার আনসার কিন্তু হবে প্রোটিন প্রকৃতির। ঠিক আছে, এরপরে থাকছে যে সবুজ শৈবালের কোষে ক্লোরোপ্লাস্টিতে বর্তমান সবুজ বর্ণ হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকছে ক্লোরোফিল, এবং ক্লোরোফিল এ বি সি, ক্যারোটিন থাকছে, জ্যান্থোফিল থাকছে। আর অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে বেশিরভাগ শৈবালের কোষেই ক্লোরোফিল থাকছে। এবং সবুজ শৈবাল ছাড়া অন্যান্য নানা প্রকার শৈবালের কোষের প্লাস্টিডে ক্লোরোফিলের সাথে আরো কয়েক প্রকার রঞ্জক দেখা যায়। এবং এই যে প্রকারগুলো, এইগুলো একটা শর্ট প্রশ্ন। তাহলে ক্লোরোপ্লাস্টিড তো থাকছেই, ক্লোরোফিল সবুজের ক্ষেত্রে থাকছে, এই সবুজ ছাড়াও কিন্তু ফাইকোসায়ানিন আমরা দেখতে পাই, তারপরে তোমার ফিউকোজ্যান্থিন দেখতে পাই। ফাইকোসায়ানিন হচ্ছে নীল বর্ণের, ফাইকোসায়ানিনের বর্ণ নীল, ফিউকোজ্যান্থিনের বর্ণ হলুদ। এগুলো শর্ট কোয়েশ্চেন। তারপরে থাকছে তোমার ফিওসাইনিন, ফাইকোএরিথ্রিন। ফিওসাইনিনের বর্ণ বাদামি, ফিওএরিথ্রিনের বর্ণ কিন্তু লাল। আমি এগুলো যা বলছি ক্লোরোপ্লাস্টিডের মধ্যে বলছি। ফিওএরিথ্রিনের বর্ণ লাল থাকছে। এরপরে আমরা বলবো যে নীলাভ যে শৈবাল, সেটা ছাড়াও অন্যান্য সকল প্রকার শৈবালের কোষে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি প্রভৃতি কোষ অঙ্গাণু দেখা যায়। তাহলে এই যে আমরা অঙ্গজ গঠন পড়ছি ক্লোরোপ্লাস্টিড ছাড়াও আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া, গলগি বডি দেখতে পাই। অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্ট যে মাইটোকন্ড্রিয়া থাকে কি থাকে না। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া দেখতে পাই এবং গলগি বডিও দেখতে পাই। ঠিক আছে, দেখতে পাই না কোথায়? শুধু নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে। এরপরে আমরা বলবো সঞ্চিত খাদ্যবস্তু সম্পর্কে। এই ক্ষেত্রে আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন শৈবালে সঞ্চিত কার্বোহাইড্রেটের প্রকৃতিও কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। যেরকম সবুজ শৈবালের ক্ষেত্রে শ্বেতসার, নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে সায়ানোফাইসিয়ান শ্বেতসার, আর লোহিত শৈবালের ক্ষেত্রে ফ্লোরিডিয়ান শ্বেতসার। আর বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেট ছাড়াও কিন্তু আমরা চর্বি দেখতে পাই, মানে ফ্যাট জাতীয় চর্বি বা তেল দেখতে পাই, লিউকোসিন দেখতে পাই, প্যারামাইলাম প্রভৃতিও শৈবালের কোষে সঞ্চিত খাদ্যরূপে থাকে। লিউকোসিন আর প্যারামাইলাম মনে রাখবে, শর্ট প্রশ্ন হিসাবে আসে। প্যারামাইলাম, আরেকটা হচ্ছে লিউকোসিন। ঠিক আছে, এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তার জন্য আমি স্টার মার্কও করে দিলাম। দেখে নাও তোমরা, এই দুটো কিন্তু থাকে। তাহলে এই পর্যন্ত পড়লাম আমরা আমাদের অঙ্গজ গঠন। এরপরে আমরা চলে আসবো জনন। জননের ক্ষেত্রে শৈবালে আমরা দেখি 3 রকমের জনন: অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। অঙ্গজ জননকে দুটো ভাগে ভাগ করা যায়: কোষ বিভাজন ও খণ্ডিতকরণ। অযৌন জননের ক্ষেত্রে সব থেকে বেশি ভাগ দেখা যায়, 7খানা ভাগ। প্রথমটা হলো চলরেণু বা জুস্পোর, দ্বিতীয় অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর, তৃতীয় হিপনোরেণু বা হিপনোস্পোর, 4 হলো একাইনেট, 5 হরমোগোনিয়া, 6 হেটারোসিস্ট, 7 হলো অন্তরেণু বা এন্ডোস্পোর। এগুলো সবকটাই এমসিকিউ এর জন্য সেমিস্টার এবং নিট দুটোর কথাই আমি বলছি, ইম্পর্টেন্ট, নিটের প্রশ্ন পাবে। আচ্ছা, যৌন জননের মধ্যে থাকছে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। এই যৌন জনন শৈবালের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। স্টার মার্ক করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি প্রথমে যেটা বলবো সেটা হলো অঙ্গজ জনন। অঙ্গজ জনন কথাটা থেকেই বুঝতে পারছো যে যেটাকে আমরা বলছি ভেজিটেটিভ প্রপাগেশন, কোষ বিভাজনের মাধ্যমে হয়। কোষ বিভাজন বিষয়টা তোমরা ক্লাস 10এই পড়ে এসছো যে কি হচ্ছে,
এটা একটা কোষ, মাতৃকোষ। মাতৃকোষ থেকে এটা একটা মাতৃকোষ, মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হবে। একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হলো, এবং মাতৃকোষ যখন বিভাজিত হবে, বিভাজনের সময় কি হবে, কোষের সাইটোপ্লাজমেরও বিভাজন হবে। যেভাবে কোষ বিভাজন পদ্ধতি হয়, এই ক্ষেত্রেও আমরা শৈবালে একই কোষ বিভাজন পদ্ধতি দেখতে পাবো। তবুও আরেকবার বলে দিচ্ছি কোষ বিভাজনের ক্ষেত্রে যে আমরা দেখছি প্রোটোপ্লাস্টের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই অঙ্গজ জনন যে বলছি, কোষ বিভাজনের খণ্ডিতকরণ থাকছে অঙ্গজ জননের মধ্যে, এই অঙ্গজ জননে আমরা কোষের প্রোটোপ্লাস্টের কোনো রকম পরিবর্তন দেখছি না, এবং উদ্ভিদের কোনো অঙ্গ থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, অথবা উদ্ভিদ দেহের কোনো অংশ মাতৃদেহ থেকে আলাদা হয়ে গিয়ে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করতে পারছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলবো গ্লিওক্যাপসা, সিনকোকক্কাস, প্রোটোকক্কাস এককোষী শৈবালে কোষ বিভাজন পদ্ধতিতে অঙ্গজ জনন ঘটে। তাহলে গ্লিওক্যাপসা, সিনকোকক্কাস, প্রোটোকক্কাস এই তিনটে উদাহরণ কিন্তু ভালো করে পড়বে, কারণ প্রশ্ন ওভাবেই আসে যে শৈবালের কোষ বিভাজন পদ্ধতিতে দেখা যায় বলে চারটে অপশন থাকবে, সেখান থেকে একটা তোমাদের ঠিক করতে হবে। হলো, এরপরে আমরা এই কোষ বিভাজন পদ্ধতিতে দেখব যে একটি কোষ দুই বা ততোধিক অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং প্রতিটি বিভক্ত অংশ এক একটি এককোষী উদ্ভিদে পরিণত হচ্ছে। এই পর্যন্ত গেল কোষ বিভাজন। পরের ভিডিওতে আমি পুরো জিনিসটা তোমাদের এক্সপ্লেন করব।